বিপ্লবের পরে প্রথম ভুল জাতীয় সরকার না করা। দ্বিতীয় ভুল হচ্ছে আপনি 2টা ভোট একদিনে করার মতো আপনার ম্যান পাওয়ার নাই। গণভোটের মধ্যে তা তুমি একটা জিনিস দিতে পারতে যে জাতীয় সরকার করা হবে, আপনি হ্যাঁ বা না দেন। বাংলাদেশের রোডে যে টাকা খরচ হয় এই টাকা দিয়ে আমাদের মতো দেশে 10টা রোড হওয়ার কথা। আপনার 90% লোক হচ্ছে মুসলমান, আপনি সংবিধানের থেকে বিসমিল্লাহ তুলে দেওয়া। যখন ইন্ডিয়ার কেউ আমাকে বলে বা এদেশে যারা ইন্ডিয়ার পেইড এজেন্ট তারা যখন বলে যে শাহরিয়ার সাহেবের কথাটা ঠিক, তখন আমি বুঝি যে ভুল। আর সকালবেলা উঠে যখন দেখি যে আমার সমালোচনা হচ্ছে, তখন আমি বুঝি যে না, আমার এখন ঈমান আছে, আমি এখনো ঠিক আছে। বেগম খালেদা জিয়া, যার কাছে সন্তানের চেয়েও দেশ বড় ছিল, কোনোদিন বিএনপি বেশি দিন ক্ষমতায় থাকতে পারবে না। আমার ভোট আমি করব, আমার ভোট যে দিবে সেখানে আমি মেনে। জনাব শাহরিয়ার কবির, বাংলাদেশে অনেকগুলো নির্বাচন হয়েছে, কিন্তু মোটামুটি 3টি নির্বাচনের কথা বলা যায় যেখানে ভোটাররা ভোট দিতে পেরেছে। আর বাকি নির্বাচনগুলোতে আপনার ব্যালট বক্স ছিনতাই থেকে শুরু করে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মানে দুর্ভাগ্যবশত এই তিক্ত অভিজ্ঞতা ভোটারদের রয়েছে। কিন্তু এবারের নির্বাচনটা আপনি দেখেন সারা দেশে বিশেষ করে তরুণ ভোটাররা উন্মুখ হয়ে আছে। গত 3টি নির্বাচনে অন্তত যারা ভোট দিতে পারেননি তারা এবার ভোট দিবেন এই আশা আছে। সেদিক থেকে কি এই নির্বাচনটাকে আপনি ব্যতিক্রমী নির্বাচন মনে করেন? প্রথমে আপনার একটা কথার উত্তর দিই। 73 সাল থেকে 90 সাল পর্যন্ত ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়নি, হয়েছে মার কাট। কি হয়েছে? মার কাট। হ্যাঁ, ভোটে। কেন বললাম মার কাট? যে ক্ষমতায় থাকবে সেই জিতবে, যে ক্ষমতায় থাকবে সেই জিতবে। আমাদের এই সংবিধান, এই 72-এর সংবিধান এমনভাবে তৈরি করা হয়েছে যে ক্ষমতায় যে থাকবে তাকে নামানোর কোনো উপায় নাই। আমরা শুনেছি যে 10টি হুন্ডা 15টি গুন্ডা। ওই তার মানে কি? ভোট কেন্দ্র ছিনতাই আর ইলেকশন ইঞ্জিনিয়ারিং কিন্তু এক জিনিস না। তাহলে আপনি 73 দেখলেন, পরবর্তীতে দেখলেন, এবং আমি একটা গল্প শুনে আপনাকে। কাজী জাফর সাহেব, তাদের প্রধানমন্ত্রী, উনি এরশাদ সাহেবকে বলছিলেন যে রাজনৈতিক দল, রাজনৈতিক কাঠামো স্ট্রং করা হোক। এটা 3টা সেক্টর খুব অপোজ করছিলেন: ব্যবসায়ীরা, আমলারা আর সিভিল এবং মিলিটারি ব্যুরোক্রেট। মিলিটারি ব্যুরোক্রেটের কথা ছিল যে আপনি ক্ষমতায় থাকবেন ততক্ষণ যতক্ষণ আমরা আছি, আমরা নাই আপনি ক্ষমতায় নাই। দ্বিতীয় কথা, সিভিল ব্যুরোক্রেট বলতেছে রিটার্নিং অফিসার আমি, ইলেকশন কমিশনার আমি, ভোট ডিক্লারেশন করব আমি, কাউন্ট করব আমি। কি কাউন্ট করব আমি? ভোট নিব আমি, মানে নমিনেশন পেপার মানে বৈধ কি অবৈধ সে ঘোষণা দিব আমি, আপিল করাবো আমি, সবই আমি। তা আপনি কি জন্যে রাজনৈতিক দল করতে হবে? আমাকে একটু দুর্নীতি সুযোগ করে দিন। না, আমাকে একদম দুর্নীতি না, বলছে আমাদেরকে স্বাচ্ছন্দ্যে চলার মতো একটা অবস্থা করে দেন, আর তার জন্য আপনার কোনো বেতন বাড়াতে হবে না। বেতন বাড়ালে এটা নিয়ে রাজনৈতিক দলেরা কথাবার্তা বলবে। আমাদের কিভাবে চলতে হয় সেটা আমরা জানি, আপনি এদিকে তাকান না। আর ব্যবসায়িকরা বললেন যে জিনিসের দাম বাড়বে কি কমবে এটাই তো গভর্নমেন্টের, আপনার জিনিসের দাম বাড়বে না, কিন্তু আমি কিভাবে জিনিস আনতেছি এটা আপনার দেখা চলবে না। এবং এই জন্যই দেখেন 88 সালের বন্যায় এত বড় একটা বন্যা গেছে, দেশে কিন্তু দুর্ভিক্ষ হয়নি। আমরা যেমন বলি 70 সালের বন্যার পর ইলেকশনের আগে যে বন্যা, তারই পরিপ্রেক্ষিতে কিন্তু মানুষ খাবার রিলিফ পায়নি বলেই কিন্তু আওয়ামী লীগকে একপাতাভাবে ভোট দিয়েছিল। 88 সালে দেখবেন যে এরশাদ সাহেব বুক পানিতে ঘুরতেছেন, কিন্তু কোথাও কোনো খাবারের কোনো অভাব নাই। সাপ্লাই অ্যান্ড ডিমান্ড, কারণ এই প্রথম এরশাদ সাহেবের সময় হচ্ছে আন্ডার ইনভয়েসিং, ওভার ইনভয়েসিং আসা শুরু হলো। আপনারা একটা জিনিস দেখেন, যে যত কথা বলে গার্মেন্টস শিল্প শুরু এবং ম্যান পাওয়ার বিজনেসের প্রসার, এই দুটা কিন্তু এরশাদ সাহেবের সময় থেকে প্রথম শুরু হলো, তার আগে কিন্তু আমাদের ছিল না। তাহলে এই যে টাকার আমদানি এবং টাকা দেওয়া এবং ইনফ্রাস্ট্রাকচার যেগুলো করা, মানে দুর্নীতি করতে গেলে প্রজেক্ট লাগে। তা আমি অনেক সময় চিন্তা করি যে শেখ সাহেব কিভাবে টাকা মারতে হবে এটা হয়তো জানতো না,
আর সেই জন্যেই সে দেশ চালাতে পারেনি। আর এর সাথে সাথে 10 বছরে কিভাবে প্রজেক্টের নামে টাকা মারতে হয়, কিন্তু সেটা আবার তার দল মারেনি। কে মারছে? এই 3 জন মারছে। এই জিনিসটাকে কপি করলেন হচ্ছে কে? শেখ হাসিনা। শেখ হাসিনা কিন্তু সমস্ত টাকা মারল সব প্রজেক্টের নামে। যেমন ধরেন কুইক রেন্টাল, আপনি যত বড় বাংলাদেশের বলা হয় যে বাংলাদেশের রোডে যে টাকা খরচ হয়, এই টাকা দিয়ে আমাদের মতো দেশে 10টা রোড হওয়ার কথা। যাক, আমি একটা খালি উদাহরণ দিলাম। তাহলে ইলেকশন ইঞ্জিনিয়ারিং সামথিং ডিফারেন্স। সো প্রশাসনকে ম্যানিপুলেট করে ইলেকশন, বাংলাদেশে একমাত্র ইলেকশন হয়েছে সেটা হচ্ছে 2008 সালে। এবং এখানে ভোট আপনি দিবেন, কিন্তু ফলাফল হবে যেটা আপনি না অন্য কেউ চায়, অন্য কেউ চায়। সে অন্য কেউটা কে? এটা কি রাজনৈতিক দল? বিদেশি প্রভু? এই যে, না বিদেশি প্রভু, না মাল্টি অনেকগুলো প্রভুর একটা দল। প্রথম জিনিসটা, একটা জিনিস খেয়াল করে না, মানে সাধারণ মানুষকে বোঝানোর জন্য, জিও পলিটিক্সে আমাদের মতো দেশ এটা এত ইম্পর্টেন্ট কি? আমাদেরকে কেন পাকিস্তান থেকে আলাদা হতে হলো? কেন যখন পাকিস্তান ভাগ হলো তখন এইভাবে বিচ্ছিন্ন 2টা অঞ্চলে ভাগ হলো? কারণ বঙ্গভঙ্গ তো কত সালে, 1905 সালে হয়েছে না? তাহলে বঙ্গভঙ্গ রদ হওয়ার জন্য কেন আন্দোলন হলো এবং ব্রিটিশ কেন বাধ্য হলো বঙ্গভঙ্গ রদ করার জন্য? এই যে কথাগুলো কেউ কিন্তু চিন্তা করে না। আজকে বাংলা কথাটা কোথায় থেকে আসলো? সুবে বাংলা থেকে, বঙ্গ না কিন্তু সুবে বাংলা। সো এই জিও পলিটিক্সে আমরা সবসময় ইম্পর্টেন্ট কেন, এই জিনিসটা রাজনৈতিক দলরা সবসময় বুঝতে ব্যর্থ হয়। সেই জন্য রাজনৈতিক দলগুলো সবসময় ভাবে ক্ষমতায় যাওয়ার জন্য আমার প্রভুকে সন্তুষ্ট করতে হবে। সে তার ভৌগোলিক অবস্থান ভুলে যায়। সে তার ভৌগোলিক অবস্থান বুঝে যায়, তার রাজনৈতিক যে মানে, মানুষ তো ভোট দেয় ম্যানিফেস্টো দেখে। তাহলে এই ম্যানিফেস্টো দেখে যখন ভোট দিবে তখন আপনাকে কি, আপনার ম্যানিফেস্টোটা তো সেইভাবে তৈরি করতে হবে। আপনার জিওগ্রাফি, জিও পলিটিক্স, আপনার ইকোনমিক স্ট্যাবিলিটি, আপনার মিলিটারি ক্যাপাসিটি, সব কিছু দেখে তো ইউ হ্যাভ টু মেক এ পলিটিক্যাল ম্যানিফেস্টো। সে আপনার 90% লোক হচ্ছে মুসলমান। আপনি সংবিধানের থেকে বিসমিল্লাহ তুলে দেওয়া, আপনি সেই বিষয়ে কোনো হরতাল ডাকেননি, কিন্তু আপনি একটা জিনিস বোঝেন, হরতাল ডাকেননি। আপনি কিন্তু এখন পর্যন্ত ম্যানিফেস্টো দেননি যে আমরা আল্লাহর উপর খালি পূর্ণ আস্থা ও বিশ্বাস না, আমাদের এখানে মুসলমান যেহেতু সংখ্যাগরিষ্ঠ, সো আমরা এইভাবে জীবন প্রণালী প্রণয়ন করতে চাই। তাহলে কেন আপনি, হোয়াই ইউ আর স্কেয়ার্ড অফ যে ও আমাকে তাহলে আফগান বলবে, তালেবান বলবে? এই যে ন্যারেটিভগুলোকে আপনি ভয় পাচ্ছেন, কারণ আপনি কোনো কিছু ঠিক করতেছেন না, আপনার প্রভু ঠিক করতেছে। এবং ওই জন্যই দেখবেন আমি প্রায় সময় বলি যে আমার ভাগ্যের পরিবর্তন নির্ধারণ করে দিল্লি থেকে। এবং সেটা 1971 সাল না, সেই 65 সালের যুদ্ধের পর থেকে, একদম আমি বলতেছি 65 আগ পর্যন্ত না, কিন্তু 65 সালের যুদ্ধের পর থেকে আমাকে নিয়ে যে ষড়যন্ত্র করতেছে, এই ষড়যন্ত্রটা একটাই কাজ, সেটা হচ্ছে আমাকে সিকিম বানানো। আর এটাতেই যখন আমরা যারা যারা বুঝতে পারি, যারা এর প্রতিবাদ করি, তাদের পরিণত হয় হাদির মতন। না, তাহলে আপনি এই যে রাজনৈতিক বা নতজানু পররাষ্ট্রনীতি কিংবা ভূকৌশলগত অবস্থান ভুলে যাওয়া, এটা করে তো আমরা পলিটিক্যাল অ্যাসোসিয়েশন বেশ কয়েকটা হয়েছে, আমরা তো ঠেকাতে পারি না। এবং আপনি একটা জিনিস দেখেন, আজকে ডক্টর ইউনূস সাহেবকে কেন সবাই ফেলে দিতে চাচ্ছে? আপনি জাতীয় সরকারের কথা বলতেছে বিএনপি, জাতীয় সরকারের কথা বলতেছে জামাত, তাহলে আপনি জাতীয় সরকারটা কেন 5 তারিখের পর করলেন না? আপনি তো জাতীয় সরকারই করতে চাচ্ছেন, সে 5 বছর আমরা সবাই মিলে দেশটাকে গড়ি। সো সেই গড়াটা এখন কেন করলেন না? হোয়াই ইউ আর ওয়েটিং ফর অ্যান ইলেকশন? তাহলে তো 1.5 বছর সংস্কারের জন্য সময় নষ্ট করতে হতো। 1.5 বছর সংস্কার জন্য নষ্ট না। আপনি একটা জিনিস দেখেন, আমরা সবাই বলতেছি রাজনৈতিক দলগুলো যখন থাকে না, যখন আপনি এমন একটা নিউট্রাল বলেন, এমন একটা সরকার ব্যবস্থা করে দিলেন যাদেরকে প্রতি মুহূর্তে প্রতি সিদ্ধান্তের জন্য রাজনৈতিক দলের কাছে দৌড়াতে হয়, তাহলে দে আর নট ইন্ডিপেন্ডেন্ট। তাহলে এই যে একটা মাজা ভাঙা সরকার ব্যবস্থা আপনি তৈরি করে রাখলেন কার সাথে? সেদিন তাহলে রাজনৈতিক দলগুলোর, আমি কিন্তু এটা খালি বিএনপি বলবো না, বিএনপি জামাত সবার ভুল, ইনক্লুডিং এনসিপির, যে সেদিন জাতীয় সরকার গঠন না করাটা এই জাতির জন্য সবচেয়ে বড় ভুল। এবং আমার মনে হয়
ওই প্রতি বিপ্লব হলে একটা প্রতি বিপ্লব হয়, সেই প্রতি বিপ্লবটাই হচ্ছে জাতীয় সরকার করা ছাড়া এই রাষ্ট্রীয় কাঠামো সংস্কার করা কোনো উপায় নেই। কিন্তু এই যে বিপ্লব তার সন্তানকে খেয়ে ফেলে, আপনি যেটা বলতে চাচ্ছেন, তাহলে এই যে আপনার এই একটা সাইক্লিক অর্ডার বা ঘূর্ণার মধ্যে পড়ে গেছি, মাঝে ভাঙ্গা সরকার এরকম আসতেছে, এ থেকে বেরিয়ে আসার জন্য আপনি বলতেছেন যে জাতীয় সরকার নাই, এবং এই যে নতুন বন্দোবস্তের কথা আমরা শুনি, এখনো আমরা নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার ভবিষ্যতে সংস্কার পথে হাঁটবে এরকম আশ্বাস পাই। এই সব কিছুর মধ্যে তো আপনার যেটা দেখি যে বিএনপি এবং জামাতের মধ্যে এখনো একটা দ্বন্দ্ব বিরাজ করছে বা কেউ করাতে চাচ্ছে, এখানে লাভ কার? এই হিসাবটাই হয়তো জামাতে ইসলাম এবং আমি একদম আপনার মাধ্যমে একটা শুনি, বিএনপির আজকে ইলেকশন কমিশনে গেছি, ইলেকশন কমিশন তো সকাল থেকে আছি, দুপুরবেলা নামাজ পড়ে একটু খেতে গেলাম, তো তখন বিএনপির ভাইরা ছিল, তারা দেখে আমাকে মানে তারা একটু আমার উপরে বলবো যে ক্ষুব্ধ। তাই আমি ভাবলাম একবার ঘুরে যেয়ে ওদেরকে বলি, ভাইরে আমার সবসময় চিন্তা হচ্ছে জামাত এবং বিএনপির মধ্যে ফাটল ধরান যাবে না, এবং এই জন্যে আমি আপনাদের বলছি আপনাদের এই ভুলগুলো হচ্ছে, আপনারা ইউনিফাইড হন। আমাদের মধ্যে আমি সবসময় এই কথাটা ইউজ করি, আমাদের জামাত এবং বিএনপির মধ্যে ফাটল হলে লাভ কার? যাকে আপনি ওপারে পাঠাইছেন। আপনি একটা জিনিস দেখেন, 2001 থেকে 2006 সালে আপনার পলিসিতে সবাই মিলে বলতে একটাই ভুল, কি আপনি জাজ সাহেবের বয়স বাড়িয়ে 67 করছেন। এটাই তো মূল কথা, যে আপনি আপনার পছন্দের লোককে চিফ জাস্টিস বানালেন যাতে সে পরবর্তী কেয়ারটেকার গভর্নমেন্ট হয়। তাহলে যে পরবর্তী কেয়ারটেকার গভর্নমেন্টটা হবে হাসান সাহেব, সে তো নিজেই বললো যে আমি হব না। আপনার মা কি করলেন দেখেন, 96 সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ওনাকে বলা আপোষহীন নেত্রী, উনি দেশের ক্ষেত্রে সবসময় আপোষ করছেন, আগে দেশের স্বার্থের ক্ষেত্রে। সেজন্য কিন্তু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা খালি ইমপ্লিমেন্ট করে তিনি ভোট দিচ্ছে। সে এরকম কোনো কথা কোনোদিন বলেনি যে না এটা ভোট রক্ষার আমি দুদিন পর ভোট দিচ্ছি বলে আর মানুষকে ভুলে গেছে, এই জায়গাতে সে যায়নি। সে কিন্তু 2006 সালে ব্যাক করার কোনো সময় তাকে দেওয়া হয় নাই, যে ঠিক আছে সবাই মিলে বসি, কাকে করা হবে তার আন্ডারে কি করা হবে, একটা ইলেকশন করা হবে। তা না করে দেখেন আপনি, আজকে আমি ওই যে বললে তো আপনাকে অতীত ভুললে হবে না, কারা আপনার জনপ্রিয়তা প্রতিটা মানুষের সামনে এমনভাবে প্রস্ফুটিত করলো, যেটা দুর্নীতিবাজ সরকার। এবং বেগম খালেদা জিয়ার গভর্নমেন্টের মধ্যে আর একটা গভর্নমেন্ট আছে, যে গভর্নমেন্টটা হাওয়া ভবনতে নিয়ন্ত্রিত, এবং সেখানে আজকে তারেক রহমানকে সেই সময় যেভাবে এক্সপোজ করা হয়েছে, এবং আমি আবার নিউজ পেপার সংগ্রহ করি, তখন ডেইলি স্টার এবং এই প্রথম আলোরা যেভাবে তাকে এক্সপোজ করছে, এবং তাকে এবং গিয়াসুদ্দিন আল মামুনকে দিয়ে, যাতে জনগণের যে সাপোর্টটা নিয়ে ফিরে আসে। আর লগি বইটা নিয়ে ধরেন, লগি বইটা নিয়ে আসলেন, তখন তো একটা সিভিল ওয়ার হয়ে যাবে। সেখানেও বেগম খালেদা জিয়া কী করলেন, ধৈর্যের পরিচয় দিলেন, কিন্তু লসটা কি হলো, জাতির লস হলো। তাহলে 2006 থেকে 2024 কত বছর আপনি দেখেন, আপনার একটা ভুল সিদ্ধান্তে আজকে কি আপনি একে আর একটা ভুল সিদ্ধান্ত নিতে পারেন? ওই লোকগুলোই আপনার পাশে আজকে চলে আসছে, আপনাকে বাহবা দিচ্ছে, আপনাকে বলতেছে যে আপনি। এবং আমি একটা জিনিস সবসময় বলি, যে যখন আমি বুঝি যে ভারত আমাকে বলবে যে হ্যাঁ তুমি সঠিক পথে আছো, তখন বুঝবো আমি ভুল পথে আছি। যখন ইন্ডিয়ার কেউ আমাকে বলে, বা এদেশে যারা ইন্ডিয়ার পেইড এজেন্ট তারা যখন বলে যে শাহরিয়ার সাহেবের কথাটা ঠিক, তখন আমি বুঝি যে ভুল। আর সকালবেলা উঠে যখন দেখি যে আমার সমালোচনা হচ্ছে, তখন আমি বুঝি যে না, আমার এখন ইমান আছে, আমি এখনো ঠিক আছে। এই কথাগুলো এই কারণে বললাম, আজকে ইলেকশন করবেন আপনি, ইলেকশন ইঞ্জিনিয়ারিং ছাড়া সামনে ইলেকশন নেই। কেমন, আজকে আপনারা হয়তো জানেন নির্বাচন কমিশনের সামনে ছেলেপেলে মিটিং করছে, 22 তারিখ আগে কোনো সভা সমাবেশ কিছু করা যাবে না। ইলেকশন কমিশনে আজকে কি হলো, আজকে সারাদিন একটা ট্রাইব্যুনাল হলো, সেখানে সব দলের লোকজন আসবে, তো তার সামনে আপনি কি হচ্ছে, ওখানকার লোককে আপনি নিরাপত্তা দিতে পারছেন না। গত 3 দিনের ঘটনা, গত পরশুদিন একজনকে ক্যান্ডিডেটকে মেরে করছে, গতকালকে হাসনাতের সাথে একটা হয়েছে, আজকে এটা। তাহলে আপনি আপনার প্রতিষ্ঠানের সামনে নিরাপত্তা দিতে পারছেন না। আপনি না, হাতাহাতি হয়নি ওখানে, কথা হাতাহাতি হয়নি, কারণ আমি ওখানে ছিলাম, আমি করছি ওখানে। হ্যাঁ, কথা তর্ক বিতর্ক, এই উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে, আমি বলবো অনভিত
পরিস্থিতি হয়েছে, কিন্তু এটা অতিরিক্ত করার কিছু নেই। কিন্তু কথা হল, আপনি কি এটাকে কন্ট্রোল করতে পারছেন? যেমন আমি আপনাকে বলি, 15 বছরের ইলেকশন কমিশন আর এবার ইলেকশন কমিশন দেখলাম, ইলেকশন কমিশনের যথেষ্ট ইচ্ছা আছে এটা ভালো ইলেকশন করা, বাট তাদের চোখ মুখে আমি সবসময় দেখি অসহায়ত্ব, এবং সেটা তারা প্রকাশও করে, কারণ তার তো ঢাল তলোয়ার কিছু নাই। আপনি আজকে আর্মিকে নিয়ে যেতে হয়েছে কোথায়? এই ইলেকশন কমিশন পাহারা দিতে। ইলেকশন কমিশন পাহারা দিতে তো আর্মি আজকে এই কয়টা ছেলেজনকে আপনি আর নিয়ে যাবেন, তাহলে আপনি কোন ভোট কেন্দ্রে 300টা আসনে কত 12 কোটি ভোটার, 12 কোটি ভোটারের জন্য 2টা ভোট হবে, 2টা ভোট, একটা ভোট না। কিন্তু এই ভোট কেন্দ্র পাহারা দেওয়ার মতো আমার ইকুইপমেন্ট কোথায়? আচ্ছা, আপনি ইকুইপমেন্টের কথা বললেন, আমরা তো অতীতে দেখেছি ইভিএম এর পিছনে 22 না, ওই ইকুইপমেন্ট বুঝি না আবার। হ্যাঁ, 22,000 কোটি টাকা খরচ হয়েছে। তা আপনি বুথে ক্যামেরার ব্যবস্থা কেন করতেছেন না এবার? আচ্ছা, আপনাকে একটা জিনিস বলি, ইলেকশন ইঞ্জিনে এটাও সমস্ত রাজনৈতিক দলের কথা বলি, বুথে ক্যামেরা দিয়ে, বুথে ক্যামেরা দিয়ে, বডিতে সিসি ক্যামেরা লাগিয়ে ভোট কি করা যায় না? আপনি সেই বিখ্যাত টু কাপ থিওরি শোনেন, এই ম্যাকাইভ্যালির যে কনস্পিরেসি থিওরি, এই কনস্পিরেসি থিওরিতে আমি দেখালাম 5 লাখ ভোটের ব্যবধানে সিট হয়ে যাচ্ছে ডবল। তো 5 লাখকে যদি আপনি 300 দিয়ে ভাগ দেন, কত হয় ভাই? 2000। তো 2000 একটা কনস্টিটিউয়েন্সিতে কতগুলো পুলিং স্টেশন ভাই? তা 200টা পুলিশ স্টেশন, 10টা করে ভোট যদি আমি ঢুকাই 2000। আমি তাও করবো না। আমি আরো একটা জিনিস বলি, ধরে নেন কিছু কনফার্ম সিট প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির থাকে, তো বিএনপি ধরে নেন 100 কনফার্ম সিট আছে, সে ওই 100 সিটে তো কিছু করবে না। 100 সিট অন্য জায়গায় আমাকে কি করতে হবে? হাত দিতে হবে। এই 100 সিটে হাত দেওয়াটা কি আমার জন্য খুবই অসম্ভব কিছু? 5 লাখ ভোট 100 সিট থেকে কি নেওয়াটা অসম্ভব? এটা করবে কে? আপনি 15 বছরে কেন বললাম, দেখেন আজকে রিক্রুট করা যায়। রিক্রুট করে না, আপনি অবাক হয়ে যাবেন। আসলাম সাহেবেরটা আজকে আসলাম সাহেব, মানে বিএনপির আসলাম সাহেব, দেখেন নির্বাচন কমিশন কিরকম অসহায়। আপনি একটা একটা উদাহরণ দিচ্ছি, আসলাম সাহেবের 4-5 হাজার কোটি টাকার সে ঋণ খেলাফি, 4-5 হাজার কোটি টাকার সে ঋণ খেলাফি। তার করছে কি, গতদিন হিয়ারিং এর সময় আমি আসি একটা ব্যাংকের পক্ষে, ট্রাস্ট ব্যাংকে হচ্ছে সে প্রিন্সিপাল লোনি, ওনারা যে হাইকোর্টে রিট করছেন, রিট করে সেখানে স্টে নিছেন তার সিআইবি প্রিজাইডিং অফিসার কি করছেন, ও স্টে আছে, আপনি আপনার নমিনেশন বৈধ। প্রথম জিনিস, কিন্তু সিভিল সার্ভেন্ট যে নোশনটা 15 বছরে তো এটা চলে গেছে, আপনি তো সিভিল মাস্টার হয়ে গেছেন। আপনি জেলা প্রশাসক লেখেন কিভাবে? আপনি তো ডিপটি কমিশনার। ডিসি মানে কি? ডিপটি কমিশনার, ডিস্ট্রিক্ট কালেক্টর ছিল আগে, পরে আমরা তাকে কি করলাম, ইকুইভ্যালেন্ট টু কি ডিপটি কমিশনার। আমি দিলাম কি প্রতিটা জায়গায় কি জেলা পরিষদ চেয়ারম্যান, জেলা পরিষদ চেয়ারম্যান দিচ্ছেন, আবার ওদিকে জেলা প্রশাসক বানাচ্ছেন। তার মানে কি? আপনি তো কোনোদিন জনগণের ক্ষমতায়ন চাননি। তো যাদেরকে এই প্রভু বানালেন তারা কি আপনার কথা শুনবে? আমি এই হিয়ারিং করতে করতে 2 বার উত্তপ্ত হয়ে গেছে, পরে সরি বলছি। আমি বলছি এই কাস্টডিতে নিয়ে যাওয়া উচিত। এই একটা হচ্ছে পিপুলের সার্ভেন্ট হওয়ার কথা, সে মাস্টার হয়ে বসে আছে। তারপর কি হলো শোনেন, আজকে তার আছে অ্যাপেলেট ডিভিশনে একটা রাষ্ট্রায়ত্ত ব্যাংক কি করছে, সিপি ফাইল করছে, ওই ইনজাংশনে গেছে। কাল রাতের মধ্যে কি মেকানিজম হয়ে গেল, সেই ব্যাংক আজকে তার সিপি উইথড্র করে ফেলে দিল। তো ব্যাংক যখন আপনার কোনো কিছু উইথড্র করে ফেলে দিবে, তখন আমার আর কিছু করার থাকবে? খেলাপিটি না দেওয়া হবে কিভাবে? আর আইনে বলছেন আপনি ব্যাংক এবং প্রার্থী স্যার আর কেউ চ্যালেঞ্জ করতে পারবে না। তো প্রার্থী যখন আপনি চ্যালেঞ্জ করতে যাচ্ছে, প্রার্থী তো আমাকে নির্ভর করতে হচ্ছে ব্যাংকে। ব্যাংক এসে বলছে, ধরে নেন তার দাওয়া আজকে। আর আরেকটা, বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে আছে 2%, নাহলে 1%, সেটা 31শে ডিসেম্বরের মধ্যে দিতে হবে। বাংলাদেশ ব্যাংক এক ক্যান্ডিডেটকে বলে দিচ্ছে, বিএনপির এক ক্যান্ডিডেটকে বলছে কি জানেন, 0.5%। তার কাছে 2% হলে আসে প্রায় 200 কোটি টাকার মতো। তাই 20 কোটি টাকা দিয়ে সবগুলো তার রিশিডিউল করে দিচ্ছে। ইলেকশন কমিশন কি করবে যখন রিশিডিউল করে? আপনি বলতে তার নাম সিআইবিতে নাই,
কিন্তু আপনি জানেন যে এই ভোটের পর সেই লোকটা আর টাকা দিবে না। না, তাহলে কি নির্বাচন কি মানি মেকিং মেশিন? তাই তো এখনো তো ওই জায়গাতেই আমরা বারবার, আমি এই কারণে অনেক সময় অনেকে জিজ্ঞাসা করে কেন জামাত ইসলামকে আমি সমর্থন করি। আমি এমন একটা সমর্থন করতে চাই, এমন একটা দলকে যারা এই পার্লামেন্টকে খালি ল মেকিং বডি বানাবে, নট এ মানি মেকিং বডি। কেন? এই এমপি স্কুল টিচার অ্যাপয়েন্টমেন্ট, তাদের তো প্রধান কাজ ওইটাই, আইন তৈরি। হ্যাঁ, এছাড়া তো অন্য কোনো কাজ। আপনি লোকাল সেলফ গভর্নমেন্টকে তো আপনি এম্পাওয়ারমেন্ট করবেন, তাই না? অন্য জায়গা থেকে অনেকখানি দূরে চলে। সো এই যারা মানি মেকিং করবে, এই মানি মেকিংয়ে টাকা তো ইনভেস্ট করবে ব্যবসায়িক। তাহলে ব্যবসায়িক কি তার ইন্টারেস্ট ছাড়া করবে না? যখন এটা করবে না তখন সে কি চাইবে? আজকে আপনি দেখতেছেন একটা গণ উদ্ভুত্থান, আমি যেটাকে বিপ্লব বলি। বিপ্লবের পরে প্রথম ভুল জাতীয় সরকার না করা, দ্বিতীয় ভুল হচ্ছে আপনি 2টা ভোট একদিনে করার মতো আপনার ম্যান পাওয়ার নাই। আপনি সে বাস্তবতাটা বললেন, টাকা অনেক খরচ হবে সেজন্য করি না। আর টাকা খরচ হবে তাহলে তোমরা সবাই মিলাই গণভোটটাই করো আর জাতীয় সরকার করো। গণভোটের মধ্যে তা তুমি একটা জিনিস দিতে পারতে যে জাতীয় সরকার করা হবে, আপনি হ্যাঁ বা না দেন। তার আগে তো বলা হয়েছিল যে নির্বাচন কমিশনের ক্যাপাবিলিটি যাচাই করার জন্য স্থানীয় সরকার নির্বাচন। সেটা তো টাকার জন্য আপনি করেননি, ভালো কথা করেননি। আপনি তো এর মধ্যে দিতে পারতেন জুলাই সনদের মধ্যে জাতীয় সরকার করা হবে সমস্ত রাজনৈতিক দল নিয়ে, তুমি এটা হা বা না দাও, সেটাও দিলেন না। একই দিনে দিচ্ছেন ভোটের। ইনফ্যাক্ট আমাদের কারো কোনো কি নাই, কোনো সংস্কার যেটা চলমান সে সংস্কার করতে তো একটু সময় লাগবে, রাতারাতি তো আর কিছু হয় না। তাহলে ওই লোকগুলোকে দিয়ে আপনি ভোট করাচ্ছেন। এই যে আমি যে প্রিজাইডিং অফিসার এদের কথা, রিটার্নিং অফিসারের কথা বললাম, এই লোকগুলোই তো ভোট করবে। তাহলে আপনি কি করতেছেন? যেমন গতকালকে বলছিলাম যে অ্যাটর্নি জেনারেল মহোদয় বলছিলেন, উনি আমার খুব প্রিয় মানুষ, উনি জাসদ করেন, ওনার অনেক প্রজ্ঞা, লেখাপড়া। হঠাৎ করে উনি বললেন যে একটা আদর্শকে মেরে ফেলে দিতে আমি চাইনি। আমার কথা, হ্যাঁ ঠিক আছে, সেটা তো মুজিববাদ একটা আদর্শ, অবশ্যই এটা কি অস্বীকার করা যাবে না। তো সেই আদর্শটা হচ্ছে একটা নাৎসি আদর্শ। নাৎসিজমকে আপনি টিকিয়ে রাখতে চান? অনুশোচনাবিহীন, অনুশোচনার কথা বলবো না, নাৎসিজম আধিপত্যবাদ যেটা সারা পৃথিবীকে গ্রাস করতে চাবে, সেই মতবাদকে কি আপনি সমর্থন করে একটা মতবাদ বলবেন? অবশ্যই সেটা একটা মতবাদ। একনায়কতন্ত্র একটা মতবাদ না, বাকশাল একটা মতবাদ না। তাহলে আপনি কি বাকশালকে জিয়ে রাখতে চান? তাহলে তার ফাঁসি টাসির দরকার নাই। ফ্রি সোসাইটি, হ্যাঁ আমি গণতন্ত্র তো আমি মেরে ফেলতেই পারি, অমুকের মেয়েকে আমি তুলে নিয়ে যেতেই পারি। সেটাই তো ছিল 72 থেকে 75 পর্যন্ত। কিন্তু এই গণভোটের কথা যেটা বললেন, আমরা ব্রেক্সিটের সময় দেখেছি যুক্তরাজ্যে কিংবা ধরেন স্কটল্যান্ডে, তুরস্কে, ইভেন কিরগিস্তানে, সেখানে গণভোটের সমর্থনের জন্য সরকারগুলো সরাসরি পড়েছে। কিন্তু এখন অনেকে বলছেন যে সরকারের পক্ষে এটা যাওয়া শোভন না কোনো ভোটের পক্ষে। কিন্তু এটি তো অন্তর্বর্তী সরকার, এটা তো কোনো মানে সে এসেছে নতুন বন্দোবস্ত বা সংস্কারের একটা বোঝাপড়ার মধ্যে দিয়ে, এবং এই তরুণ যারা রক্ত দিয়েছে, রক্তের বিনিময়ে এই যে যে জাতীয় দায়িত্ব, এটা গণভোট মানে সুষ্ঠু হওয়া ছাড়া তো কোনো পথ আছে? শুনুন, আমি যখন কোনো জায়গায় কথা বলতে যাই তখন আমি আমার চোখের সামনে 3টা স্তর দেখতে পাই। প্রথম স্তরে হচ্ছে যে ভাইগুলো, যে সন্তানগুলো এই 36শে জুলাই তাদের জীবন দিল, সেই রক্তের ধারাটা প্রথমে দেখতে পাই। দ্বিতীয়টা আসে হচ্ছে যে একটা ছেলে একটা নতুন বন্দোবস্ত চালু করতে চাইছে, সে একটা তীব্র প্রতিবাদ করতে চাইছে। তাহলে আপনি নতুন কিছু বলা, দেশের স্বার্থে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বললে আপনি হচ্ছেন, আপনাকে কি মৃত্যুর মুখোমুখি হতে। তাহলে দ্বিতীয় লেয়ারটা হচ্ছে হাজির। থার্ড লেয়ারটা হচ্ছে বেগম খালেদা জিয়া, যার কাছে সন্তানের চেয়েও দেশ বড় ছিল, সেজন্য সে দেশ থেকে ভেগে না যে দেশে ছিলেন। এবং কি করলেন, একটা ছেলেকে তো বাঁচাতে পারলেন না, 2 ছেলেকে বাঁচাতে চেয়েও পারলেন না তো একটা ছেলেকে। তারপরে কিন্তু মাটি কেমড়ে থেকে গেলে শেষ মুহূর্তেও ইংল্যান্ডে যেয়ে কিন্তু থাকলেন না, ফিরে তো আসলেন, ফিরে আসছেন। আপনাদের একটা জিনিস আমি মানে পুরো পরিবারটাই জাতীয় সার্বভৌমত্বের একটা প্রতীক আমার কাছে। এবং আরও একটা জিনিস দেখেন আপনারা মনে করে, 2006 থেকে 7 সালে যেই ওই ইয়াজউদ্দিন সরকার আসলো, ফখরুদ্দিন মঈনুদ্দিন, শেখ হাসিনা সাঁ করে লন্ডন চলে গেছিল, আপনাদের খেয়াল আছে কিনা যাই না, খালেদা কিন্তু কোথাও যায়নি। তারপর উনি আবার বন্দোবস্ত করে কিন্তু ফিরে আসছিল, এবং এই বন্দোবস্ত করে দিলেন কে? ইন্ডিয়া করে দিলেন, ইন্ডিয়া করে দিলেন, এই বিষয়ে তো কোনো সন্দেহ নাই।
বন্দোবস্তর পরে কিন্তু ফিরে আসলেন উনি, আব্দুল জলিল সব কিন্তু তখন ইংল্যান্ডে চলে গেছিলেন। যে কথাটা আমি প্রায় বলি, জিয়াউর রহমান মারা গেলেন, উনি আর সাজেদা চৌধুরী কিন্তু না করার বর্ডারে ধরা পড়লেন। কি কারণে? তা আমার এই কথাগুলো এই জন্য বলি যে সামনে যখন আমি এগুলো দেখতে পাই, নতুন বন্দোবস্তর কথা হচ্ছে, নতুন বন্দোবস্তটা কি? সংস্কার করতে হবে। এই সংস্কারের মূল দাবিটা কি? সংস্কারের মূল দাবিটা কি? যে সিস্টেম আছে, যে সংবিধান আছে, এতে মনস্টার হবে। ওই যে প্রথমে বলে নিছি, এখানে কোনো দিন কি হবে না, এটা নিরপেক্ষ ভোট হওয়ার কোনো সুযোগ নেই, হওয়ার কোনো কিছু নেই। এবং আপনি প্রাতিষ্ঠানিক সংস্কার না করে আপনি কোনো দিন একটা দেশে গণতান্ত্রিক অগ্রযাত্রা কোনো দিন হবে না। দেখুন, আপনি সত্যিই কি মনে প্রাণে এটাকে চান? কোনটাকে চান? এই নতুন বন্দোবস্ত। যেমন অনেকেই বলতেছে ৭১ আর মানে ২৪কে তুলনা করতেছি, ৩৬শে জুলাইকে তুলনা করতেছি। ভাইরে, ৭১ সালে আপনি পাকিস্তানি ছিলেন, জুলাই মাসে আপনি বাংলাদেশে ছিলেন। ৭১ সালে পাকিস্তান সেনাবাহিনী আপনার নিজের সেনাবাহিনী গুলি করছে, আর ২৪শে আপনার নিজের পুলিশ আপনাকে গুলি করছে। ৭১ সালে ডিসপ্যারিটি, ইকোনমিক ডিসপ্যারিটি, সার্ভিস ডিসপ্যারিটি, এর জন্য আপনি কি করছেন? সংগ্রাম করছেন। ২৪ সালে কি জন্য করছেন? ডিসপ্যারিটি, তো বৈষম্য সর্বক্ষেত্রে। সো কিভাবে আপনি আমাকে বলেন এই দুইটা থেকে আপনি আলাদা করলেন? হ্যাঁ, আপনি ভূখণ্ড আর একটা পতাকা পাইছেন, আর আমি বলতেছি আমার সার্বভৌমত্ব তো আমি পাইনি। এই ১৫ বছরে তো সার্বভৌমত্ব নতজানু আপনি তো বিক্রি করে দিচ্ছেন। আপনার কি মনে হয় যে এই ফয়সালার জন্য একটা স্বাধীন কমিশন গঠন করতে পারে বাংলাদেশের রাজনীতি? শোনেন, স্বাধীন কমিশন না, আমরা যে সুযোগটা হারাইছি, এখনো যে সুযোগটা দেখতেছি না আমি, সেটা আপনি একটু আগে প্রথমে শুরু করছিলেন। জামাত বিএনপির মধ্যে কোনো অন্তর্দ্বন্দ্ব, এই দুইটা দলকে যদি আলাদা করেন এবং জাতীয় সরকার যদি সত্যি সত্যি আপনি না করেন, তাহলে আমাদের গন্তব্যটা ব্যাহত হবে এবং প্রতি বিপ্লব হতে হবে। যেমন আপনাকে বলি, আমি ইলেকশন ইঞ্জিনিয়ারিং কথাটা এমনি বলিনি। একটা দেশ না, দিল্লি চায় বিএনপি ২৪০-২৫০ আসন পাক, এবং সেটা যেভাবে হোক তাকে দেওয়া হবে। ২৪০-৫০ আসন পাইলে কি বলছে? অ্যাবসুলেট পাওয়ার ক্রিয়েট অ্যাবসুলেট অ্যানার্কি। অ্যাবসুলেট পাওয়ার ক্রিয়েট অ্যাবসুলেট অ্যানার্কি। ব্রুটাল মেজরিটি হয়ে যাবে। তখন তো আপনি অনেক কিছু করতে চাবেন না, অনেক কিছু জুলাই সনদ করতে চাবেন না, যেটা ৯১ সালে কি হয়েছে। ৩ দলীয় রূপরেখার মধ্যে এক পার্লামেন্ট ফর্ম অফ গভর্নমেন্ট ছাড়া তার কিছু বাস্তবায়ন করা সম্ভব হয়নি। সর্বদলীয় ছাত্র ঐক্যের যে দাবি ছিল ১০ দফা, একটা তো হয়নি। তাহলে আজকে জুলাই সনদ যদি না হয়, তাহলে অন্য পলিটিক্যাল পার্টিরা কি মেনে নিবে? সেই সাইক্লিক অর্ডার তো আপনি চলে যাবেন। আপনি এই ফাঁদে পা দিচ্ছেন কেন? আমার প্রশ্নটা হচ্ছে এই জায়গাতে, আমার ভোট আমি করব, আমার ভোট যে দিবে সেখানে আমি মেনে নিব। আমি কেন আজকে দাবি তুলব যে কোনো বিশ্ববিদ্যালয়ে ভোট হওয়া চলবে না? ছাত্র সংসদ নির্বাচনের সাথে আপনি জাতীয় সংসদের কি নির্বাচনের কোথায় মিল পেলেন? তার মানে আপনার মধ্যে ওই আতাতেও ঢুকে গেছে। আপনার ভাগ্যের পরিবর্তন তারা করতে দিতে চায় না। তারা আপনাকে ২৪০ দিয়ে দিবে, দিয়ে এখানে ইনস্টেবিলিটি আনবে। এবং আপনাকে লিখে দিচ্ছি, এই কাজ যদি হয়, কোনো দিন বিএনপি বেশি দিন ক্ষমতায় থাকতে পারবে না, এবং বিএনপি কোনো দিন কিন্তু সেই ফলটা ভোগ করতে পারেনি। দেখেন, বেগম খালেদা জিয়ার দেখেন একটা ফরসাইটনেস ছিল। ৯০ সালে সে আওয়ামী লীগের সাথে সমর্থন নিয়ে সরকার গঠন করতে পারতো না, সে জামাতের কাছে গেল কেন? ২০০১ সালে আপনি ৯৬ সালে তো তত্ত্বাবধায়ক ব্যবস্থা নিয়ে জামাতে ইসলাম আন্দোলন করলো বিএনপির বিরুদ্ধে। তো তার ৩ বছর পরে কেন আবার জামাতকে নিয়ে কেন সে ৪ দলীয় ঐক্যজোট করে সে ক্ষমতায় গেল কেন? কেন? এটা এই কারণে যে তিনি দেখছেন আদর্শগত মিল কোথায়। তিনি কখনো ওই প্যাটার্নে যে আমাকে অ্যাবসলিউট মেজরিটি দিয়ে আমি ক্ষমতায় যাব, এটা কোনদিন হয়নি, সেজন্য পাইনি। ওই সিদ্ধান্তটা কিন্তু ওনার একক সিদ্ধান্ত ছিল। হ্যাঁ হ্যাঁ, এবং এছাড়া অনেকেই মেনে নিতে পারেনি সেই সময়, অনেকেই মেনে নিতে পারেনি। আজকে আপনি দেখেন যে এই অ্যাবসলিউট মেজরিটি যদি পায়, ওই জন্য বলছি ইলেকশন ইঞ্জিনিয়ারিং। কারণ এইটা তো আর দিল্লিতে আপনি বলেন তো প্রশাসনের কে নাই? সব সেক্রেটারি যারা পালায় গেছে ওখানে, যারা আর্মি অফিসার পালায় গেছে ওখানে, পুলিশ ওখানে, তার মানে একটা ওখানে একটা সেক্রেটারি তো আছে। আমরা তো ভারতীয় পত্রপত্রিকায় এও দেখছি যে তারা ভবিষ্যতে একটা প্রবাসী সরকারের মতো। ওইসব বললে লাভ না, করলে করতে পারে, সেটা তো তার ইয়া করতেই পারে সে। কিন্তু আমার কথাটা হলো যে ইউ হ্যাভ টু কনসিডার দিস।
আপনি এখন আপনার মার জানাজা এবং আপনার ফিরে আসা এই দুটাকে কম্পেয়ার করতে হবে। ভালোবাসা হলে আপনাকে লোক ডাকতে হবে না, ফ্রি ট্রেন দিতে হবে না, বাস পয়সা দিয়ে ভাড়া করে নিয়ে আসতে হবে না, মানুষ পঙ্গপালের মতো আসবে। এবং নাগরিক সভায় তো আপনার বক্তারা বলেছেন যে এমন দিন যেন না আসে যে মানুষ ভাবে যে আপনার এই নাগরিক সভা নিয়েও কিন্তু আমার দ্বিমত আছে ভাই। না, কিন্তু আপনি সতর্ক করেছেন না, এই নাগরিক সভা কি রাষ্ট্র আয়োজন করছে? আপনাকে বলেন, এটা তো একটা পার্টিকুলার দলের সংসদ ভবন কার? জাতীয় প্রতিষ্ঠান। জাতীয় প্রতিষ্ঠান। যে দুইটা জানাজা হয়েছে সেটা জাতীয় জানাজা, একটা বেগম খালেদা জিয়ার আর একটা জানাজা কার হাদির, সেটা রাষ্ট্র আয়োজন করছে। সেদিনের নাগরিক জনসভা কিন্তু রাষ্ট্র আয়োজন করে নাই। আপনি যখন একটা দল জাতীয় সংসদ ভবনের সামনে, মানিক মিয়া অভিনীত করতেন, কোনো সমস্যা ছিল না, কিন্তু আপনি দক্ষিণ প্লাজায় যখন করছেন এবং সেখানে তত্ত্বাবধায়ক সরকার মানে তত্ত্বাবধায়ক বলবেন ইন্টিম সরকারের একজন উপদেষ্টাও প্রেজেন্ট থাকতেছেন, হোয়ার ইট ইজ নট এ কি রাষ্ট্রীয় না। তো আর রাষ্ট্রীয়ভাবে আপনি করেন, ওখানে কোনো সমস্যা নাই। ডক্টর ইউনূস সাহেব থাকতে পারতেন, সবাই থাকতে পারতেন, সমস্ত দল থাকতে পারতো না। এবং ওখানে বক্তব্য দিছে কে কে দেখেন, বক্তব্য দিছে তো একটা লাইনে, এবং সেই লাইনটা কারা? একটা দল, নির্দিষ্ট দলের। তা আপনি যখন এই জায়গায় যাবেন তখন লোক কি ভাববে? বেগম খালেদা জিয়াকে নিচে নামায়েন না, এগুলো করে নামিয়ে ফেলতেছেন আপনি, আপনি বুঝতে পারতেছেন না। উনি সকল দলের সকল মতের সেটা তো বারবার বলছে, শি আজ দ্য বিকাম গার্ডিয়ান অফ অল পলিটিক্যাল পার্টি। আমি তো জানাজার কথা ওই জন্য উদাহরণ দিলাম যে আপনি 300 ফিটে তো লোক তার অর্ধেক কেন 1/3 আনতে পারেননি সারা দেশ থেকে। এই সত্যটাকে মানতে হবে। আর এই জানাজায় তো ফ্রি ট্রেনও দেননি, ফ্রি বাসও দেননি। আমার আপনার মতো সমস্ত মানুষ সেখানে গেছে, কারণ তিনি ছিলেন গণমানুষের নেত্রী। আপনি গণমানুষের নেতা হতে চান, আপনাকে যারা এইসব বলতেছে, আপনাকে যারা ওইখানে নিয়ে যাচ্ছে, এই কাজগুলো নিজেকে আগে জিজ্ঞাসা করেন। রাষ্ট্রীয় অনুষ্ঠান না আমি কেন সংসদ ভ্রমণে করব? বাংলাদেশে কি আর জায়গার অভাব হয়েছে? দিন শেষে আপনি বাংলাদেশের ভবিষ্যৎ কি দেখেন? দিন শেষে আমি সবসময় অপটিমিস্টিক। আমি সবসময় মনে করি আল্লাহ ইজ দ্য বেস্ট প্ল্যানার, এবং এই দেশে 90% মানুষ মুসলমান। এবং আরও একটা জিনিস আপনাদের মাধ্যমে বলি, শোনেন, আমিরে জামাতের সাথে আমি পার্সোনালি আমার যতটুকু চেনা, তিনি সবসময় একটা বলতেন, যতক্ষণ আল্লাহর হুকুম না হবে ততক্ষণ তুমি কিছু করতে পারবা না। এবং আমরা কিন্তু জুন মাসেও জানি না যে শেখ হাসিনা পড়ে যাবে, আমরা একটা বালির ট্রাক সরাতে পারিনি। তার মানে আবাবিল পাখির মতো সাহায্যের ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করবেন। এবং এই জমিনকে কেউ কখনো আজ পর্যন্ত, আপনি একটা জিনিস দেখেন, ওই তিতুমিরের বাঁশের কিল্লা থেকে আজ পর্যন্ত কোনোদিন এই জমিনকে সিকিম বানানো যায়নি ভাই। এবং যে সিকিম বানাতে চাবে তার পরিণতি খুবই করুণ, তার পরিণতি কিন্তু খুবই ভয়াবহ। এবং এইটা কিন্তু এদেশের মানুষ কোনোদিন মেনে নেবে না। এবং এই জন্য যত প্ল্যানই করেন সব প্ল্যান ভেস্তে গেছে এবং আল্লাহ ভেস্তে দিয়েছে। সেজন্য আমি অপটিমিস্টিক, কিন্তু এই রাজনৈতিক দলগুলোর এই ফরসাইটনেসটা থাকতে হবে। আমাদের রক্ত নিয়ে আর আপনারা খেলেন না, দেশটাকে গঠন করেন, আমাদের দেশটা একটু সুজলা সুফলা, আমাদের প্রকৃত স্বাধীনতা। এই যে দ্বিতীয় নতুন বন্দোবস্ত, নতুন বন্দোবস্তটা মানে কি? আমি তো স্বাধীন ছিলাম না 53 বছরে। কোন দিকে আমি স্বাধীন ছিলাম? আমার কেন ফেলানি ঝুলে থাকবে? আমার ফেলানি কেন ঝুলে থাকবে? আমার বাসন্তী কেন গায়ে জাল দিবে? বাংলাদেশ কারো ডিক্টেটর চলবে না। না, আমরা সবার আগে বাংলাদেশ, এটা খালি বললে হবে না, মুখের কথা এবং কাজের মধ্যে মিল থাকতে হবে। এই যে জিয়াউর রহমান বা বেগম খালেদা জিয়া বলছেন, প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ আমার, জীবন বাংলাদেশ আমার, মরণ বাংলাদেশ। তারা মারা যেয়ে প্রমাণ করছেন যে তারা এটাতে কি ছিল, দৃঢ় ছিল। আমি মীর কাসেম আলী ভাইয়ের কথা বলি, যে সফর শেষ করার আগে দৌড়ায় চলে আসছেন যে না, আমাকে মামলা ফেস করতে হবে, জানে তার মৃত্যুদণ্ড অবধারিত। সে দেশ ছেড়ে পালায় যায়নি, সে দেশ ছেড়ে পালায় যায়নি। আজকে আমরা এই গুপ্ত এগুলো বিভিন্ন কথা বলি, আজকে আপনাকে মনে রাখতে হবে, হারিস চৌধুরী কিন্তু লাশটাও পাওয়া যায়নি, তাই কিন্তু এই দেশের মধ্যেই থাকতে হয়েছিল। কিভাবে থাকতে হয়েছিল? এই জিনিসগুলো আমরা বারবার মনে রাখবো কোনো কিছু বলার আগে। না, আপনি গুপ্ত সূত্র রাজনীতির উদাহরণ দিলেন, তাহলে কি এটা আতাতের রাজনীতি হচ্ছে বা বোঝাপড়ার রাজনীতি হচ্ছে? আপনি বাংলাদেশের যতগুলো গুপ্ত রাজনীতি আপনি দেখবেন, যারা কমিউনিস্ট আন্দোলন করেছেন তারা কিন্তু সবচেয়ে বেশি গুপ্ত রাজনীতি বা তারা তাদের রাজনৈতিক স্টাইলে দার্শনিকভাবে তারা ওইটা করে আসছেন। এখন মানে এটা আসলে কি রাজনীতি? তো এখন আপনাকে দুইটা জিনিস বলি, আপনি কমিউনিস্টের কথার আগে দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম জীবনেও তাকেও কিন্তু কি করতে হয়েছে, প্রকাশ্যে করতে পারেননি। গত 15 বছরে আমার কথাই ধরেন,
আমি টকশোতে যদি 15 বছর যাই তাহলে আমাকে আয়না ঘরে থাকতে হতো। তো তখন আমার নিজেকে তৈরি করে সময়ের জন্য ওয়েট করাটা জরুরি নাকি? আচ্ছা, আরও একটা জিনিস দেখেন, আজকে যারা যে কথায় বলুক, স্ট্র্যাটেজি কি? এই যে আপনি বললেন না যে টিপু বিশ্বাস, কমরেড টিপু বিশ্বাসরা, তোহা ভাইরা, এনারা কি আন্ডারগ্রাউন্ডে যেতে বাধ্য হয়েছেন না এমনি গেছেন? মেজর জলিল তো একটা মুক্তিযোদ্ধা, তাকে আপনি ডিসেম্বর মাসে অ্যারেস্ট করলেন, ওই লোকটা কোথায় যাবে? সিরাজুল আলম খান, নিউক্লিয়াস বলা হতো, সে জীবনের শেষ মুহূর্ত কি ওই সেরাটনের ওখানে বসে থেকে কিছু ছেলে পেলে নিয়ে তো জীবন কাটায় দিলেন। সমাজ তো আর পরিবর্তন করতে পারলেন না।